সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব এই বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান সম্পর্কে এবং এই উপাদানগুলো যদি আমাদের দেহে অস্বাভাবিকভাবে অবস্থান করে তখন এই দেহে কি কি সমস্যা ক্রিয়েট হয় সেসব নিয়ে আমরা আজ আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের রক্তে যে উপাদানগুলো আছে তার স্বাভাবিক মান কত। প্রথমে আমরা দেখি এখানে আছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা যেটা রেড ব্লাড সেল নামে পরিচিত, অর্থাৎ সংক্ষেপে একে বলে RBC। ঠিক আছে, এটা একজন পুরুষের দেহে অবস্থান করবে 4.5 থেকে 5.5 লাখ এবং একজন নারীর দেহে থাকবে 4 থেকে 5 লাখ। এর যদি তারতম্য ঘটে তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এরপরে আছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা যেটা হলো WBC, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলটা আমাদের শরীরে থাকবে 4,000 থেকে 10,000 প্রতি ঘন মিলিমিটারে থাকবে। 4,000 থেকে 10,000 প্রতি ঘন মিলিমিটারে থাকবে। এটা যদি আমাদের শরীরে যদি এটা কম বা বেশি হয় তাহলেও আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। যেমন এখানে আছে শ্বেত রক্তকণিকার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি স্বাভাবিক মান কত, সেটা হলো নিউট্রোফিল থাকবে 40 থেকে 75%, ইসোনোফিল থাকবে 1 থেকে 6%, মনোসাইট থাকবে 2 থেকে 10%, লিম্ফোসাইট থাকবে 20 থেকে 45%, বেসোফিল থাকবে 0 থেকে 1%। অর্থাৎ এগুলান যদি স্বাভাবিকভাবে অবস্থান করে তাহলে তো সমস্যা নাই, কিন্তু এগুলান যদি অস্বাভাবিকভাবে বাড়ে বা কমে তাহলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করবে। তাহলে শ্বেত রক্তকণিকার যে উপাদানগুলো সেগুলো কি পরিমাণে থাকবে? নিউট্রোফিল থাকবে 40 থেকে 75%, ইসোনোফিল থাকবে 1 থেকে 6%, মনোসাইট থাকবে 2 থেকে 10%, লিম্ফোসাইট থাকবে 20 থেকে 45%, বেসোফিল 0 থেকে 1%। এবার আসি আমরা হিমোগ্লোবিন সম্পর্কে। হিমোগ্লোবিন একজন পুরুষের দেহে থাকবে 14 থেকে 46 গ্রাম পার ডেসিলিটার, আর একজন নারীর দেহে থাকবে 12 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার। 12 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার। এরপরে আসি অনুচক্রিকা। অনুচক্রিকা একজন মানুষের রক্তে থাকবে 50,000 থেকে 4 লাখ, 50,000 থেকে 4 লাখ প্রতি ঘন মিলিমিটারে। প্রতি ঘন মিলিমিটারে থাকবে 50,000 থেকে 4 লাখ। এছাড়াও অন্যান্য জৈব পদার্থ আছে যেগুলান সিরাম ইউরিয়া গুলো থাকবে 15 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। ক্রিয়েটিনিন থাকবে 0.5 থেকে 1.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। কোলেস্টেরল থাকবে 0 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং বিলিরুবিন থাকবে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন এই যে উপাদানগুলোর স্বাভাবিক মান সম্পর্কে আমরা জানলাম। এই স্বাভাবিক মান যদি স্বাভাবিক থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই স্বাভাবিক মানগুলোর অস্বাভাবিকভাবে আমাদের দেহে অবস্থান করে তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। যেমন এই রক্তের অস্বাভাবিকতার কারণে আমাদের কি কি রোগ হতে পারে? যেমন পলিসাইথেমিয়া রোগটা সাধারণত লোহিত রক্তের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে এই রোগ হয়। লোহিত
রক্তকণিকার সংখ্যা অর্থাৎ যখন আরবিসি এর পরিমাণ বেড়ে যায় তখন এই পলিসাইথেমিয়া রোগটা আমাদের ভেতরে অবস্থান করে। অ্যানিমিয়া, এরপরে আসি অ্যানিমিয়া সম্পর্কে। অ্যানিমিয়া যেটা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেলে এই রোগ হয়, অর্থাৎ একজন পুরুষের দেহে লোহিত রক্তকণিকার স্বাভাবিক মান হলো 4.5 থেকে 5.5 লাখ এবং একজন নারীর দেহে 4 থেকে 5 লাখ। এর কম যদি হয় তাহলে আমাদের যে রোগটা হয় সেটার নাম হলো অ্যানিমিয়া। এরপরে আছে লিউকেমিয়া। মানুষের দেহে যদি শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ এটা যদি 50,000 থেকে 10 লাখ হয় তাহলে এই রোগ হয়। 50,000 থেকে 10 লাখের ভেতরে যদি থাকে তাহলে আমাদের যে রোগটা হয় সেটাকে বলা হয় লিউকেমিয়া। আর সাধারণত এই শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে আমরা যে রোগটা হয় সেটাকে সাধারণত আমরা ব্লাড ক্যান্সার বলে থাকি, যে রোগে মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুই বেশি হয়। এখন গেল লিউকেমিয়া। এরপরে আছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস হলো শ্বেতকণিকার সংখ্যা কমে যায়। এক্ষেত্রে শ্বেতকণিকার সংখ্যা কমে যায়, অর্থাৎ শ্বেতকণিকার সংখ্যা কমে 20,000 থেকে 30,000 হলে এই যে রোগটা হয় সেটাকে আমরা বলে থাকি লিউকোসাইটোসিস। ঠিক আছে, লিউকোসাইটোসিস। এরপরে আছে থ্রম্বোসাইটোসিসটা হলো এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে আমরা কি বলি? থ্রম্বোসিস। মানে অনুচক্রিকার সংখ্যা যখন বেড়ে যাবে, যেহেতু অনুচক্রিকা আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ক্ষত স্থানে কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্ত পড়ে, এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখন এটা যদি দেহের ভেতরে বেড়ে যায় তাহলে আমাদের রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে পারে। এই রক্তনালীতে যদি জমাট বাঁধে তাহলে সেটাকে বলা হয় থ্রম্বোসিস। হৃৎপিণ্ডের করোনারির রক্তনালীর রক্তে যদি এটা জমাট বাঁধে তাহলে তাকে আমরা বলি করোনারি থ্রম্বোসিস। এবং মস্তিষ্কে যদি এটা জমাট বাঁধে তাহলে আমরা বলি সেরিব্রাল থ্রম্বোসিস। ঠিক আছে, সেরিব্রাল থ্রম্বোসিস। অর্থাৎ অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে আমাদের শরীরের যে কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যায়। এরপরে আছে পারপুরা। পারপুরাটা হলো অনুচক্রিকার সংখ্যা কমে যায়। এক্ষেত্রে যেমন ডেঙ্গু জ্বর হলে, হুপিং কাশি হইলে, এগুলোর ক্ষেত্রে কিছু জায়গায় এটা কমে যায়, অনেক ক্ষেত্রে অনুচক্রিকার সংখ্যা হ্রাস হয়। সেক্ষেত্রে যেটা হয় তাকে আমরা বলি পারপুরা। এরপরে আছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ। এই রোগ হলে মানুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। হিমোগ্লোবিনের আধিক্যের কারণে লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে রক্তশূন্যতা দেখা দেয়। এই হিমোগ্লোবিন যখন অত্যাধিক পরিমাণে কমে যায় তখন লোহিত রক্তটা ভেঙে যায়।
লোহিত রক্ত কণিকা ভেঙে রক্ত শূন্যতা দেখা দেয়। অর্থাৎ যখন পিতা মাতা উভয়ের মধ্যে এই জিনটি অবস্থান করে তখন তাদের সন্তানের ভেতরেও এটা দেখা যায়। ঠিক আছে, যদি পিতামাতার ভেতরে উভয়ের ভেতরে এই জিনটি থাকে তখন তাদের সন্তানও এই জিন, পিতা এবং মাতার জিন দুটি একত্রিত হয়ে এই রোগে আক্রান্ত হয়। সাধারণত এই রোগটা শিশু অবস্থায় ধরা পড়ে এবং ধরা পড়ার 3 মাস পরপরই এই রোগে ব্লাড সঞ্চালন করতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বয়স বৃদ্ধির সাথে সাথে আর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় না, তখন রক্তশূন্যতার হার অনেক কমে আসে। সুতরাং থ্যালাসেমিয়া হইল বংশগত একটা রোগ। আর এ রোগের মূল হলো, এ রোগটা যখন হয় তখন এটা রক্ত শূন্যতা, দেহের রক্ত কমে যায়। তো বন্ধুরা, আজ আমরা এই রক্ত উপাদানের স্বাভাবিক মান নিয়ে আলোচনা করলাম এবং স্বাভাবিক মানের যদি অস্বাভাবিক অবস্থান করে তাহলে কি কি সমস্যা হতে পারে আমরা সেসব সম্পর্কে আজকে জানলাম। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।